শুধুই দর্শক শ্রোতা, আমাদের এই চ্যানেলটিতে আমরা নিয়মিত বাংলা সাহিত্যের বিভিন্ন কালজয়ী সৃষ্টি আপনাদেরকে পড়ে শোনাব। আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন, যাতে করে আমাদের নতুন পরিবেশনার সংবাদ আপনাদের নিকট পৌঁছে যায়। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে আরও বেশি করে উৎসাহিত করুন। শুধু দর্শক শ্রোতা, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নবম পর্ব নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে শুরু করা যাক নবম পর্ব, পদ্মা নদীর মাঝি। সকালবেলা সুবাতাস ছিল, তারপর বাতাস দিক পরিবর্তন করলো। বিশেষ কিছু অসুবিধা তাতে হলো না। দাঁড় টানতে কোনো কষ্ট নেই। নদীর স্রোতই নৌকা ঠেলে নিয়ে চলেছে। ফিরবার সময় উজান ঠেলে আসতে প্রাণ বের হয়ে যাবে বটে, এখন আরামের অন্ত নেই। দুপুরবেলা নৌকা ভিড়িয়ে রান্নার আয়োজন করা হলো। দুটি উনান খুঁড়ে 2 হাঁড়িতে চাপানো হলো ভাত। কাছের এক গ্রামে তরিতরকারি মিলল। নিজেদের জন্য রাঁধবার ভারটা কুবেরের উপরেই পড়েছিল। অদূরে রন্ধনরতা রসুলের বোন নসিবনকে দেখতে দেখতে কুবের মনে মনে একটু আফসোস করল। ভাবল, কি ক্ষতি মুসলমানের রান্না খেলে? ডাঙ্গার গ্রামে যারা মাটি ছেনে জীবিকা অর্জন করে তাদের মধ্যে ধর্মের পার্থক্য থাক। পদ্মা নদীর মাঝিরা সকলে এক ধর্মী। গণেশ, শম্ভু ও বগা সঙ্গে না থাকলে কুবের তো নিজের জন্য রাঁধতে বসত না। খাওয়া দাওয়ার পর আবার নৌকা চলল। রাত্রি 9টা-10টার সময় একেবারে নদীর কিনারায় সুষুপ্ত একখানি গ্রামের পাশে সেদিনকার মতো স্থগিত করা হলো যাত্রা। তৃতীয় দিন বিকেলে পাওয়া গেল পদ্মা ও মেঘনার সংগ্রাম। নদী এখানে সাগরের মতোই পারাপারহীন। সন্ধ্যার দেরি নেই দেখে কুবের সেদিন নৌকা বাঁধল। এদিকে আগেও সে এসেছে বটে, কিন্তু নদী ভালো করে চেনা নেই। সন্ধ্যার পর নৌকা চালাতে সে সাহস করল না। পরদিন চাঁদপুরে নৌকা ভিড়ল। ভালোই ভালোই এতখানি পথ এসে কুবেরের মনে আনন্দ ধরে না। এবার হোসেন মিয়া এসে পড়লেই সে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারে। জাহাজ ঘাটে স্টিমার ভিড়লে কুবের গিয়ে যাত্রীদের অবরোহণ পথটির মুখে দাঁড়িয়ে থাকে। মোট ঘাট নিয়ে দেশ বিদেশের কত নরনারী তার সামনে দিয়ে রেল স্টেশনের দিকে চলে যায়। কুবেরের উৎসুক দৃষ্টি অনুসন্ধান করে হোসেন। হোসেন এলো 3 দিন পর রাত্রের স্টিমারে। প্রতীক্ষা করতে করতে কুবের চঞ্চল হয়ে উঠেছিল। হোসেনকে দেখবা মাত্র সমস্ত চাঞ্চল্য তার অন্তর্হিত হয়ে গেল। নির্ভয়, নিশ্চিন্ত, রহস্যময়, সদানন্দ মানুষটির সাহচর্যে মুহূর্তে সকল উত্তেজনা জুড়িয়ে যায়। কঠিন কর্তব্য সম্পন্ন করার গর্ব, আগামী কর্তব্য সম্পাদনের দুর্ভাবনা কিছুই আর অবশিষ্ট থাকে না। তাই বটে, ভালো ভালো কুবের চাঁদপুর এসে পৌঁছতে না পারলে কিছুই এসে যেত না বটে হোসেনের। মৃদু মৃদু হেসে সে বলতো, দরিয়ায় সুবাইয়া শোনাও, ভালো করতো কুবির রায়। হোসেন নৌকায় এসে বসল। সকলে তাকে ঘিরে রইল। ছইয়ের মধ্যে নসিবন ও রসুলের স্ত্রী ঘোমটার ভিতর দিয়ে চাইতে লাগলো। হোসেনকে দেখেই তারা ঘোমটা দিয়েছে। মৃদু মৃদু হাসে হোসেন। সবার কুশল জিজ্ঞাসা করে, দাড়ি মুঠো করে ধরে সকৌতুকে রসুলের 6 বছরের মেয়েটাকে বিবিজান বলে ডাকে। আমিনুদ্দিন মেয়ের খবর জিজ্ঞাসা করলে বলে, তাকে
গাল দিয়ে হোসেনকে সে নাকি কড়া কড়া কথা বলেছে অনেক। আমিনুদ্দিন চোখ ছলছল করে। সে বলে, আল্লাহ জানে মিয়া, আর ফিরামুনা বাবু মনটা পোড়া। হোসেন বলে, ফিরনের মন থাকলে কও মিয়া, এখন জাহাজে তুইলা দি তোমারে খাই। খোঁজ না হলে কেন যাবা? আমিনুদ্দিন নীরবে মাথা নাড়ে। হোসেন বলে, তবে কাল তোমাকে নিকা সারি? আমিনুদ্দিন বিস্মিত হয়ে বলে, কাল কেন? ময়নাদিদি দিবা 2 মাস বাদ। হোসেন বলে, ময়নাদিদি মোল্লা আমি কই? রাজবাড়ির রাজের সাহেব কন ময়নাদিদি 100 জনা মানুষ হলি আর মসজিদ দিলি আর হুজুরের জন্য না দিলে গিয়া থাকতে পারেন। আবারও না মিয়া, হিজুর না নিলি মানুষ পানো কই? হিজুর নিলি মসজিদ দিল না, কেমনে দিমু কও? মুসলমানে মসজিদ দিলি হিজুর দিব ঠাকুর ঘর। না মিয়া, আমার দ্বীপের মধ্যে ও কাম চলব না। সবাই অভিভূত হয়ে শোনে। হোসেনের মুখে ময়নাদিদির কথা কুবের কখনো শোনেনি। আজ হোসেন বলতে থাকে ওই দ্বীপটির জন্য তার কত দরদ। নিলামে দ্বীপটি কিনবার পর ওখানে জনপদ বসানোর স্বপ্ন দেখতেছে। জীবনে আর তার দ্বিতীয় উদ্দেশ্য নেই, কামনা নেই। হাজার দরেক মানুষ ওখানে চলাফেরা করছে। 1 বিঘা জমিও দ্বীপের কোনোখানে আকর্ষিত নেই। মজার আগে শুধু এইটুকু সে বেঁচে যেতে কত অর্থ ও সময় সে ব্যয় করেছে দ্বীপের পেছনে। ময়নাদ্বীপের নেশাতে না বসলে আজ তো সে বড় লোক। একসঙ্গে তার এতগুলি লাভবান ব্যবসা দাঁড়িয়ে গিয়েছে যে ভাবতে বসলে আল্লাহর করুণার পরিচয়ে মাথা নত হয়ে আছে। হ্যাঁ, ময়নাদ্বীপ ব্যাপী একদিন মানুষের জীবনের প্রবাহ বইবে বলে যে কাজে হোসেন হাত দেয়, সেই কাজ খোদাতাআলা সফল করে দেন। টাকা না থাকলে সে পারবে কেন এই কঠিন কাজ সম্পন্ন করতে? কি কও রসুল, নিকাশারি কাল? রসুল সাই দিয়ে বলে, আমি কি কমু মিয়া, যেমন লয় করেন। হোসেন বলে, বোন কি কয় জিগাও। রসুল ছইয়ের মধ্যে গিয়ে খানিক পরামর্শ করে আসে। নসিবনের মত আছে। আমিনুদ্দিন নিঃশব্দে বসে থাকে। আপন মনে কি যেন সে ভাবতে থাকে বন্দরের আলোকমালার দিকে। কুবের সবিস্ময়ে হোসেনের প্রত্যেকটি ভাবভঙ্গি লক্ষ্য করে। কি প্রতিভা লোকটার, কি মনের জোর! যেখানে যত ভাঙাচোরা মানুষ পায় কুড়িয়ে নিয়ে জোড়াতালি দিয়ে নিজের দ্বীপে রাজ্য স্থাপন করছে। প্রজাবৃদ্ধির ব্যবস্থার দিকে তার সজাগ দৃষ্টি। হোসেনের উদ্দেশ্যই হয়তো তাই। আমিনুদ্দিন মতো জীবন যুদ্ধে ক্ষতবিক্ষত হতাশ নিরুৎসাহ মানুষগুলিকে আসলে তার প্রয়োজন নেই। ওরা তার দ্বীপটি যে নবীন নরনারীতে ভরিয়ে দেবে সে তাদেরই প্রতীক্ষা করে আছে। অনেক রাত্রে হোসেন বিদায় গ্রহণ করল। নৌকায় তখন জল্পনা কল্পনার অন্ত রইল না। প্রথম বিস্ময়টা কেটে যাওয়ার পর আমিনুদ্দিনের সঙ্গে সবাই হাস্য পরিহাস জুড়ে দিল। ঠাট্টা করতে বড় মজবুত শম্ভু। তার এক একটা কথায় নৌকায় হাসির কলরব উঠতে লাগলো। শরীরের মধ্যে রমণী দুটি পর্যন্ত মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠে মুখে কাপড় চাপা দিতে লাগলো। পরদিন আমিনুদ্দিনের সঙ্গে নসিবনের নিকাহ হয়ে গেল। তার পরের দিন কতগুলি চাষের যন্ত্রপাতি, 3-4 বস্তা আলু, 1 লিটার সর্ষের তেল, কাঠের একটা বাক্স বোঝানো নুন, কতগুলি সস্তা বিলাতি কম্বল, 1 বস্তা কাপড় জামা, এইসব অজস্র জিনিসপত্রে হোসেন নৌকা বোঝাই করেছিল। রাত্রি প্রভাত হলে বলল, নাও খোলো কুবির ভাই। কোন দিকে যান মিয়া ভাই? হোসেন বলল, সুমন্দর। সারাদিন এই তীর ঘেঁষে নৌকা চলল। কেতুপুরের পর্দায় যে নৌকাকে অত্যন্ত বড় বলে মনে হয়েছিল, এখন সেটিকে কুবেরের মোচার খোলা বলে মনে হতে লাগলো। পরদিন বিকেলে নোয়াখালী জেলার নারকেল গাছে পূর্ণ তীরভূমিতে নৌকা বাঁধা হলো। এদিকে কুবের কখনো আসেনি।
বিস্ময়ের সঙ্গে সে হোসেনকে জিজ্ঞাসা করলো, এই কি সুন্দর। হোসেন একখানা ম্যাপ বের করলো। আঙ্গুল দিয়ে সে কুবেরকে চিনিয়ে দিতে লাগলো মেঘনার মোহনার দ্বীপগুলি, সিদ্ধিদ্বীপ, বিদৌদ্বীপ, সন্দ্বীপ, হাতিয়া প্রভৃতি। আরো পশ্চিমে মানপুর দ্বীপ, দক্ষিণ সারাজপুর, বান্দরা দ্বীপ, আর ওই যে ছোট ছোট বিন্দুগুলি দেখা যায় 22 নম্বর মোটা লাইনটার উপরে, ওগুলি মানিক দ্বীপপুঞ্জ। চিনতে পারছে কুবের? আর ওই পশ্চিমের 22 নম্বর লাইন আর উত্তর দক্ষিণের এই 91 লাইনটা যে বিন্দুতে পরস্পর অতিক্রম করেছে, এই বিন্দুটির কিছু উত্তর পূর্বে ওই যে একটি সবুজ বিন্দু দেখা যায়, ওর নাম ময়নাদ্বীপ। জানে কুবের, ওর নাম ময়নাদ্বীপ। আর ঘন্টা 10 নৌকা বেয়ে তারা নোয়াখালীর তীরভূমিতে পেছনে ফেলবে। তারপর হাতিয়া ডাইনে রেখে ধনমানিক দ্বীপ ছুঁয়ে ধনমানিক দ্বীপ আর রাবণাবাদ দ্বীপের যোগরেখার সঙ্গে 42 ডিগ্রি কোণ করে পূর্ব দক্ষিণে নৌকা বাইলে একদিনে ময়নাদ্বীপে পৌঁছে যাবে। কুবের ভালো বুঝতে পারেনি, করে নকশার দিকে, তার রেখা ও লেখাগুলির দিকে চেয়ে থাকে। কে জানে ওর মধ্যে ভাঙা ও জলের পার্থক্য কি কৌশলে আঁকা আছে, সে তো কোনো প্রভেদ বুঝতে পারে না। হোসেন যে কত বড় দক্ষ নাবিক, দিক চিহ্নহীন সমুদ্রের বুকে তার নৌকা পরিচালনা দেখে তা বোঝা যায়। সামনে একটা কম্পাস রেখে সে হাল ধরতে বসলো। নৌকার 6 জন মাঝি তার টানতে লাগলো। সারাদিন পরে রক্তিম সূর্য সমুদ্রের জলে ডুবে গেল। কুবের বহু দূরে কালো বিন্দুর মতো একটা দ্বীপ, তারা সূর্য শুধু দেখিয়ে গেল আকাশ আর জলরাশি। রাত্রে দাঁড় টানার বিরাম হলো না। পালা করে দুজন মাঝিকে 2 ঘন্টা করে ঘুমানোর অবসর দিয়ে 4 জনকে হোসেন সবসময় বসিয়ে রাখলো দাঁড়ে। নিজে 1 মিনিটের জন্য চোখ বুঝল না। নৌকার সকলে হয়রান হয়ে গেল। কুবেরের মনে হতে লাগলো নৌকা বেয়ে জীবনে সে আর কোনোদিন এত শান্ত হয়ে পড়েনি। সকালবেলা দেখা গেল চারিদিক নিবিড় ও কুয়াশায় ঢেকে গেছে। হোসেন বলল, বইটা তো কুবের, নোঙর ফেলো। এতখানি কাছি টেনে নোঙর সমুদ্রের তলে গিয়ে ঠেকলো যে কুবেরের মনে হলো নোঙরটা পাতালে গিয়ে পৌঁছেছে। কুয়াশায় নৌকা চালাবার উপায় নেই। ধনমানিক দ্বীপের কাছাকাছি তারা এসে পৌঁছেছে। কুয়াশায় দেখতে না পেয়ে পাশ কাটিয়ে দূরে চলে গেলে বিপদ হবে। এই দ্বীপটির অবস্থান দেখে তবে ঠিক করা যাবে রাবণাবাদ দ্বীপের সঙ্গে এর যোগাযোগ রেখা। তারপর সোজা আগানো চলবে কম্পাসের উপর নির্ভর করে একেবারে ময়নাদ্বীপের দিকে। সারাদিন নৌকার অবস্থান বুঝতে পারা যাবে কিনা সন্দেহ। অপেক্ষা করতে হবে রাত্রির জন্য। রাত্রে তারা উঠলে ওই যে অদ্ভুত যন্ত্রটা আছে হোসেনের, ওই যন্ত্রের ভিতর দিয়ে আকাশের দিকে চেয়ে তবে হোসেন বলতে পারবে কোন দিকে কত দূরে ধনমানিক দ্বীপ লুকিয়ে আছে। কি জানো মিয়া, কলের জাহাজ হলে জানো যায় কত জোর চলতেছি। ঘন্টায় 6 মাইল আলাম। সমুদ্রের কোনখানে রয়েছি হিসাব করলি মেলে। নাম চালিয়ে জানো পুরা। গাড়িতে হাত বোলায় হোসেন, সকলকে অভয় দিয়ে আবার বলে, ডরাইও না, 10 বাজলেই কুয়াশা থাকবো না। আজকাল রোজ দিনবেলা কুয়াশা হয়, এরা কি কুয়াশা কয় মাঝি? বসে বসে হোসেন গল্প বলে, সবাই শোনে। এ যেন কেতুপুরেরই এক ভাঙা কুটিরে হোসেনের আড্ডা বসেছে। এমনই কুয়াশার মধ্যে একবার সে সমুদ্রের বুকে হারিয়ে গিয়েছিল। 3 দিন নোঙর ফেলেছিল সমুদ্রে। জল ফুরিয়ে গিয়ে শেষের দিন তৃষ্ণায় ছাতি তাদের কেটে গিয়েছিল। তারপর হোসেন কম্পাস কিনেছে,
তারা দেখে নৌকার অবস্থান নির্ণয়ের যন্ত্র কিনেছে। চাটগাঁয়ে হোসেন যখন জাহাজে কাজ করত, খালাসির কাজ করতে করতে শেষ পর্যন্ত একটা মালবাহী স্টিমারের বোসান পর্যন্ত সে হয়েছিল। সেই সময় এক সাহেব কাপ্তানের কাছে সে এসব যন্ত্রের ব্যবহার শিখেছে। বড় বড় জাহাজ চালিয়ে হোসেন এখন পৃথিবী ঘুরে আসতে পারে। পৃথিবী সে কি ঘুরে আসেনি? হ্যাঁ, সে কাহিনী বলবার মতো বটে। 20 বছর বয়সে হোসেন বাড়ি ছেড়ে পালিয়েছিল। তারপর অর্ধেক জীবন সে তো দেশ বিদেশে ঘুরেই কাটিয়েছে, নদীর বুকে ও সমুদ্রে। অনেক বেলায় আস্তে আস্তে কুয়াশা মিলিয়ে গেল। নোঙ্গর তোলা হলো। 2 ঘন্টা পরে দূরে দেখা গেল ধনমানিক দ্বীপ। কম্পাসটা সামনে রেখে হোসেন হাল ধরে বসল। পরদিন ভোরবেলা তারা ময়নাদ্বীপে পৌঁছে নোঙ্গর ফেলল। এই কি ময়নাদ্বীপ? 5-6 বছর ধরে যে রহস্য নিকেতনের কথা সে শুনে এসেছে, কুবের যেন একটিমাত্র দৃষ্টিপাতে সমস্ত দ্বীপটিকে দেখে ফেলতে চায়। দ্বীপের খানিকটা ডিম্বাকৃতি, খানিকটা ত্রিকোণ। দ্বীপের দীর্ঘতম পরিসর প্রায় 11 মাইল। হোসেন নিজে মেপে দেখেছে। দ্বীপের যেখানে নৌকা ভিড়েছিল সেদিকে খানিকটা অংশ পরিষ্কার করে বসতি স্থাপিত হয়েছে, চাষ হচ্ছে, বাকি অংশ জঙ্গলে ঢাকা। পশ্চিম দিকে অসংখ্য নারকেল গাছ। সমস্ত দ্বীপে ছড়িয়ে না পড়ে গাছগুলি এক স্থানে ঘন হয়ে মাথা তুলেছে কেন বোঝা যায় না। জমি অত্যন্ত নিচু, এত নিচু যে আশঙ্কা হয় যেদিন খুশি হবে সেই দিনই সমস্ত দ্বীপটিকে সমুদ্র গ্রাস করে ফেলবে। দ্বীপের মাঝখানে 1 মাইল পরিমিত একটা লোনা জলা আছে। সমুদ্রের চেয়ে ওখানটা বুঝি নিচু। খাল কেটে যোগ করে দিলে সমুদ্রের জল এসে ভরে ফেলবে। জলার ধারে খানিকটা ধানের জমি করা হয়েছে, বিস্ময়কর ফসল ফলে। জলায় ও চারিদিকের জঙ্গলে অসংখ্য সাপ আছে, কিন্তু জন্তু জানোয়ার কিছু নেই। রাসু যে বাঘ সিংহের গল্প করেছিল সেটা নিছক গল্প। হোসেন মিয়ার উপনিবেশে লোক সংখ্যা 100 কম নয়, কিন্তু তার 3 ভাগই প্রায় ছোট ছোট ছেলে, যাদের অধিকাংশ এই দ্বীপে জন্মগ্রহণ করেছে। ম্যালেরিয়া ও সাপের সঙ্গে লড়াই করে এখনো হোসেন জয়লাভ করতে পারেনি। জঙ্গলের সঙ্গে অবিরত সংগ্রাম চলছে। অনেক খাদ্য এখানে উৎপন্ন করা যায় না। জীবনের অনেক প্রয়োজন মেটাতে সমুদ্রপথে পাড়ি দিতে হয় সভ্য জগতের দিকে। অবিশ্রাম খাটুনি এখানে, অসংখ্য অসুবিধা এখানে। জীবন এখানে নির্মম ও নীরব। রাসুর মতো অনেকে তাই পালিয়ে গিয়েছে। হোসেনের 5 বছরের চেষ্টায় দ্বীপে তাই 30টির বেশি পরিবার বাঁধেনি। আমিনুদ্দি ও রসুলকে ধরলে দ্বীপের গৃহস্থ পরিবারের সংখ্যা এবার 32 হলো মাত্র। কি কঠিন কাজে হোসেন মিয়া যে আত্মনিয়োগ করেছে, কি সীমাহীন যে তার ধৈর্য ও অধ্যবসায়, এবার কুবের তা ভালো করে বুঝতে পারে। এই নিচু জলা ও জঙ্গলপূর্ণ মনুষ্যবাসের অযোগ্য দ্বীপ, ধান ছাড়া আর কোনো ফসল যে দ্বীপে লোনা মাটিতে জন্মে না। লাউ কুমড়াগুলি ফলে কুঁকড়ানো শশার মতো ছোট ছোট। এখানে এই মুষ্টিমেয় নরনারীর বসতি স্থাপন করাও হোসেন মিয়া ছাড়া আর কারো দ্বারা সম্ভব হতো না। সন্দ্বীপ, হাতিয়া, ধনমানিক, রাবণাবাদ এইসব জনপূর্ণ দ্বীপের কথা কুবের শুনেছে। ময়নাদ্বীপ যদি মানুষের বাসের যোগ্য হতো, ওইসব দ্বীপের মতো কবে এখানে গড়ে উঠত গ্রাম। একই কদর্য একটা দ্বীপ হোসেন মিয়া বেছে নিয়েছে। হয়তো সস্তায় পেয়েছিল বলে। স্বাস্থ্যকর উর্বর দ্বীপ কিনে জমিদারি পত্তনের টাকা হোসেন কোথায় পেল? ওরকম জনহীন দ্বীপই বা কোথায়? দ্বীপ দেখে আমিনুদ্দি ও রসুল বড় দমে গিয়েছে। ফিরে যাওয়ার কথাটাও তাদের মুখে শোনা গিয়েছে 2-1 বার। তবে হোসেনের সামনে তারা কিছু বলেনি। বলা যায় না, কত উপকার যে হোসেন তাদের করেছে তার হিসাব হয় না।
নিজেরাই অর্জন করতে পারবে না, জীবিকা পর্যন্ত যোগাবে হোসেন। ঘর ও নারী, অন্ন ও বস্ত্র, ভূমি ও সত্য সবই তো পেলে তুমি। এবার শুধু খাটবে ও জন্ম দেবে সন্তানের, এটুকু পারবে না? হোসেনের কাছে ফিরে যাওয়ার কথা তাই কেউ মুখে আনতে পারে না। ফিরে যে যায় সে যায় পালিয়ে, চুপি চুপি, চোরের মতো। হোসেন তাদের ক্ষমা করে। দেখা হলে রাসুর মতো হোসেন তাদের জঙ্গল সাফ করার মজুরি দেয়। জোর জবরদস্তি হোসেনের নেই, অন্যায় সে কারো প্রতি করে না। শুধু তাকেই হোসেন শাস্তি দেয়, ভীষণ ও মর্মান্তিক, যারা শত্রুতা করে হোসেনের, অকারণে ক্ষতি করতে চায়। বিঘ্ন জন্মায় হোসেনের স্বপ্ন সফল হবার পথে। কদিন কুবের দ্বীপ দেখে ও দ্বীপের মানুষগুলির সঙ্গে ভাব করে কাটিয়ে দিল। ক্ষেতের ধান সব কাটা হয়ে গিয়েছে, কিছু সর্ষে, বুট ও মটর লাগানো হয়েছে। মূলা, পালং, কপি প্রভৃতি শাকসবজি গত বছর বেঁচে থাকতে চায়নি। এবছর কয়েক বিঘা জমিতে নতুন এক প্রকার সার দিয়ে পরীক্ষার জন্য কিছু কিছু চাষ হয়েছে, কি হবে বলা যায় না। আরো ভিতরের দিকে দ্বীপের মাটি রবি শস্যের উপযোগী কিনা দেখবার জন্য জঙ্গলের মধ্যে এখন অল্প একটু স্থান পরিষ্কার করা হচ্ছে। সকালবেলা দাঁড়া কুড়াল নিয়ে একদল লোক জঙ্গলের মধ্যে মাইলখানেক হেঁটে যায়। নির্বাচিত স্থানটিতে গাছপালা ঝোপঝাড় কেটে সাফ করে, শাবল দিয়ে খুঁড়ে গাছের শিকড় তুলে ফেলে। তারপর সারাদিন মশা ও পোকার কামড়ে শরীর ফুলিয়ে সন্ধ্যার সময় ফিরে আসে। কুবের একদিন দেখতে গিয়ে শিউরে উঠে ফিরে এলো। এই দ্বীপটির সৃষ্টির দিন থেকে যে বনভূমি কুমারী, তার বুকের এক খাবলা মাংস যেন সকলে ছিনিয়ে নিয়েছে। চারপাশে নিবিড় বনের মাঝখানে পরিষ্কৃত স্থানটুকু এমনই বিভৎস দেখায়। কয়েকদিন আগে কি একটা গোলমাল হয়েছিল দ্বীপে। হোসেন উপস্থিত না থাকলে অনেকে একত্র হয়ে জটলা করে। ভাষা ভাষা দুটো একটা কথা কানে আসে কুবেরের। বিপিন নামে 60 বছরের এক বৃদ্ধকে হোসেন এখানে মোড়ল করেছে। তাকে ঘিরেই জটলাটা জমাট বাঁধে বেশি। কুবের কাছে গেলেই কিন্তু সকলে চুপ করে যায়। তারপর একদিন সন্ধ্যার সময় কাজকর্ম শেষ করে সবাই যখন ঘরে ফিরছে, নিজের স্বতন্ত্র কুটিরের দাওয়ায় বসে হোসেন প্রসন্ন মুখে তামাক টানছে। বিপিন কথাটা ফাঁস করলো, বলল, নালিশ আছে একটা। নালিশ? হোসেনের মুখ গম্ভীর হয়ে গেল। বিপিন ধীরে ধীরে ব্যাপারটা খুলে বলল, নারী সংক্রান্ত লজ্জাকর ঘটনা। এনায়েত দ্বীপে এসেছে মাত্র 6 মাস আগে। ইতিমধ্যেই সে সকলকে বড় জ্বালাতন করছে। প্রথম এর সঙ্গে ওর সঙ্গে প্রায়ই ঝগড়া বাঁধত। একদিন নিরীহ দুর্বল গগন ঘোষকে মেরে সে জখম করে দেয়। সকলে মিলে তখন খুব শাসন করে দেয় এনায়েতকে। তারপর থেকে সে বেশ শান্তশিষ্ট হয়েই থাকে। ব্যাপারটা তাই হোসেনকে জানানো হয়নি। কিন্তু কদিন আগে সে এক ভয়ানক অপরাধ করে বসেছে। বসির মিয়ার বউটি ছেলে মানুষ। কিছুদিন থেকে এনায়েত তাকে নাকি বিরক্ত করছিল। ভয়ে বউটি কাউকে কিছু বলে। তারপরে একদিন নতুন বেলা সকলে যখন কাজে গিয়েছে, এনায়েত বসিরের ঘরে ঢুকেছে। বসিরের স্ত্রীর চেঁচামেচি শুনে পাশের কুটিরের আবহাওয়ার স্ত্রী গিয়ে প্রায় বেচারি সেদিন ভালোই ভালো বাড়ি ফিরেছে। হোসেন বলল, গ্রামের পোলারে কাইটা ধরিয়া দিলা না কেন? বিপিন স্বীকার করল অতটা তারা তবে মারধর করা হয়েছে প্রায়। কেউ এসে তফাতে দাঁড়িয়ে রইল কৌতূহলের সঙ্গে। বিচার হবে এনায়েতের। কে জানে তাকে সুরেই দেবে না সাগরে ডুবিয়ে মারবে হোসেন। এনায়েতের বয়স বেশি নয়,
বলিষ্ঠ যুবক সে। ময়নাদ্বীপে এমন আর একটি মানুষও নেই। তেজের সঙ্গে সে এসে হোসেনের সামনে বসল, নির্ভয়, নিশ্চিন্ত। হোসেন একে ওকে দুটো একটা করে কথা জিজ্ঞাসা করলো। রুষ্ট চোখে এনায়েতের দিকে চাইতে লাগলো, বারবার বলতে লাগলো, কি আফসোস, কি আফসোস। তারপর সে কৈফিয়ত তলব করলো এনায়েতের। এনায়েত বলল, জোর জবরদস্তি করি নাই মিয়া। হোসেন বলল, না করলা জবরদস্তি, বসিরের ঘরের মধ্যে যাবা কেন তুমি? কবিলারে নজর দিবা কেন? আমার দেখা এক রস্যায় হাসিল। আরে বলদা তুমি, বাই বইলা হাসিল। দেশ গাঁও ছাইরা দ্বীপের মধ্যে আইসা রইছ, ভাই বোন নামাইয়া মরা দেয় নাই। ভালা কাম করো নাই মিয়া, 3 রোজ বাইন্দা থুমো তোমারে, খানা পিনা মিলব না। তখন হোসেন মিয়ার হুকুমে সবাই মিলে তাকে দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে দিল। আলগা করেই বাঁধল। হোসেন মিয়ার হুকুমের যে দড়ির বাঁধন তো এ দ্বীপে জোরালো নয়। বাঁধন খুলে পালানোর সাহস এনায়েতের হবে না। কোথায় পালাবে? এখানে সে সস্ত্রীক বাস করছে। ছেলে মেয়ে হয়নি বশিরের, একটিও নয়। 5 বছরে যে একটিও মানুষ বাড়াতে পারল না দ্বীপের, কয়েক বছরের মধ্যে যে প্রবেশ করবে কবরে, তাকে দিয়ে আর কি প্রয়োজন আছে হোসেনের? বশির এবার তালাক দিবে তার বউকে, তারপর যথাসময়ে এনায়েতের সঙ্গে নিকাহ হবে বউটির। একটি বউ আছে এনায়েতের। শীঘ্রই সে হোসেনকে উপহার দিবে একটি আনকোড়া নতুন মানুষ, ময়নাদ্বীপের এক টুকরা ভবিষ্যৎ। তবুও আরও একটি বউ হোক এনায়েতের, সার্থক হোক দুজনের অন্যায় অসামাজিক প্রেম। 5 বছর যে রমণী জননী হতে পায়নি, তার কোল জুড়ে আসুক সন্তান, মানুষ বাড়ুক হোসেনের সাম্রাজ্যে। গ্রাম ছাড়বার 3 সপ্তাহ পরে কুবের ও গণেশ গ্রামে ফিরে এলো। চাঁদপুরে তাদের নামিয়ে দিয়ে হোসেন নৌকা নিয়ে কোথায় চলে গিয়েছে। হোসেনের মুসলমান মাঝিরা চাঁদপুরে অপেক্ষা করছিল। কবিকে নিয়ে ইতিমধ্যে অনেক কাণ্ড ঘটে গিয়েছে। কুবের যেদিন চলে গেল সেই দিনই কবির পা ভয়ানক ফুলে ওঠে। বাড়িতে পুরুষ কেউ নেই। কি করবে ভেবে না পেয়ে মারা কেঁদে অস্থির হয়েছিল। তারপর রাসু এসে সব ব্যবস্থা করেছে। কত যে করেছে রাসু কবির জন্য, শত মুখেও মালা তা বলে শেষ করতে পারবে না। সেই দিনই গোপীকে রাসু আমিনবাড়ি হাসপাতালে নিয়ে গিয়েছে। রাত্রেই কবির হাঁটুতে
ব্যগ্র হয়ে উঠেছে। এই সময় কুবেরের কাছে কথা আদায় না করে রাখলে পরে হয়তো সে মত বদলে ফেলবে। গোপীর পঙ্গুতা আরোগ্য হওয়া যখন অনিশ্চিত ছিল, তখন কথাটা পাকাপাকি করে নেয়নি বলে বড় এখন অনুতাপ হচ্ছে রাসুর। শেষে কুবের বলল, কাইল কমু রাসু। রাত্রে সে পরামর্শ করল মালার সঙ্গে। পরামর্শ করে স্থির হলো যে রাসু যদি 1.5 কোটি টাকা পণ দেয় আর 2 কোটি টাকার গয়না দেয় গোপীকে, তবে বিয়ে হতে পারে, তার কমে হবে না। পরদিন রাসু এলো। কুবেরের দাবি শুনে সে ভড়কে গেল, বলল, অত টাকা পামু কই? কুবের তার কি জানে, এই কটা টাকা যদি সে বিয়েতে খরচ করতে না পারে, বিয়ের পর বউকে সে তবে খাওয়াবে কোথা থেকে? রাসু মাথা নিচু করে থাকে। মালা তার মুখের দিকে চেয়ে বুঝে মমতা বোধ করে। কুবেরকে ইশারায় কাছে ডেকে ফিসফিস করে টাকার পরিমাণটা কিছু কমাতে বলে দেয়। কিন্তু মেয়ে মানুষের পরামর্শে ভুলবার পাত্র কুবের নয়। গম্ভীর অবিচলিত মুখে এসে বসে থাকে বেড়ায় ঠেস দিয়ে, চোখ বুজে যেন ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পরে রাসু বলে, আচ্ছা দিনু। বলে সে উঠে যেতে চায়, কিন্তু এবার কুবের তাকে খাটে করে বসায়। আগ্রহ সহকারে গল্প জুড়ে দেয় ময়না দিদি। রাসু না জানে উৎসাহ মাথা সামনে করে, কি হলো রাসু? এতদিনের স্বপ্নটা সফল হলো যে আল্লাহ তামাক সেজে অনেকক্ষণ টেনে হাতটাকে নামিয়ে রেখে কুবের আড়ালে যায়। কদিন আগেও তারা হত্যা কড়াকড়ি করে তামাক খেলেছে, কিন্তু এখন যেন রাসু তার ভাবি জামাই। ওর হাতে এখন আর ধোঁকা দেওয়া যায় না, ওর তামাক খাওয়ার সময় সামনে থাকা যায় না। দিন তিনেক পরে কুবের আমিন বাড়ি গিয়ে গোপীকে দেখে এলো। হাসপাতালের খাবার খেয়ে বিছানায় শুয়ে গোপী দিব্যি মোটাসোটা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য রঙের যেন তার খোলতাই হয়েছে বেশ। দিন 7 পরে সে রীতিমতো শীত পড়েছে এখন। জেলেপাড়ার ছেলেগুলোর শরীর রুক্ষ হয়ে ঘুরে উঠতে আরম্ভ করেছে। মালার চামড়া কিন্তু চিরদিন মসৃণ, হাজার শীতেও কখনো তার গা কাটে না। কপিলারও বুঝে থাকে, যে তেলটাই কপিলা খরচ করে শরীরের পেছনে, মাছের পালং শাকের পাতাগুলিতে যে খরচ লাবণ্য ফুটে আছে, কপিলার দেহে হয়তো তার অভাব নেই। মালার বোন তো সে, মালার চেয়ে সে হাজার গুণে শৌখিন। কাজকর্ম নেই, বাড়ি বাড়ি ঘুরে কুবের সময় কাটায়। প্রীতম মাঝির অসুখ হয়েছে, বুড়ো বয়সে তার সেবা করবার কেউ নেই। জুবিতাই এসে বাপের কাছে আছে। প্রীতম সেবা গ্রহণ করে মেয়ের, কিন্তু দিবারাত্রি তাকে গাল দিয়ে কিছু রাখে না। যুগির হাতের জল খেয়ে চিরদিন নরকে পৌঁছবার স্বাদ যে তার নেই, সবসময় এই কথাটা সে ঘোষণা করে, এবং ঘোষণা করতে করতে গলা কাজ হয়ে এলে যুগি দেওয়া জলই খেয়ে ফেলছে। প্রীতমের টাকা আছে না, বলে টাকার লোভে যুগি তার সেবা করতে এসেছে, কিন্তু একটু পয়সা সে যুগিকে দিয়ে দেয়। যা কিছু তার আছে সব সে তার বাবুদের জন্য দিয়ে দেয়। তার চলাচল ছেলেটা ফিরে এলে সব সে পায়। ছেলেটা প্রীতমের ঘরে এলো। রাসু একবার প্রীতমকে দেখতে এসেছিল। প্রীতম তাকে দূর করে খেলিয়ে দিয়েছে। রাতারাতি খুন করে ময়নাদিত্যের ডাকাতরা যে তার সর্বস্ব বুঝে নেবে, অত বোকা প্রীতম নয়। রাসুর কাছে এলে সে তার ঠ্যাং খোঁড়া করে দেবে। শীর্ণ হাত দুটি উঁচু করতেও প্রীতমের কষ্ট হয়। রাসুর ঠ্যাং সে কেমন করে খোঁড়া করবে সেই জানে। কুবেরের কাছে মনোবেদনা জানায় রাসু। একমাত্র ভাগ্নে সে প্রীতমের, তাকে প্রীতম ত্যায্য করে দিল। কত দুঃখ কষ্ট পেয়ে সে ফিরে এলো ময়নাদ্বীপ থেকে, দুদিন বাড়িতে ঠাঁই দিল না, অম্লান বদনে খেদিয়ে দিল রাস্তায়। মরবার সময় এখন কাছে থেকে একটু সেবা করার জন্য সে ব্যাকুল হয়েছে। তাতেও বুড়াটাকে সন্দেহ করবে,
বাড়িতে ঢুকতে দেবে না। তাছাড়া নিজের ভাগ্নে সে প্রীতমের, বুড়ার টাকা পয়সা বাড়ি ঘরের একটা অংশ কি তার পাওয়া উচিত নয়? কাকে ওসব দিয়ে যাবে বুড়া? কুবের বলে, পোলার লাইগা থুয়ে যায় গোপাল। রাসু বলে, পোলা পয়সা আছে নাকি সে? গাঙে ডুবে গেছে যা কবে। আলস্যের সময় কাটায় কুবের। গ্রামের জোয়ান মানুষগুলি জীবিকা অর্জনের জন্য বের হয়ে যায়। গ্রামে থাকে শুধু বুড়া, শিশু ও নারীর দল। কুবের শুধু শুনতে পায় পাকা মুখের আফসোস আর নরম গলার কলহ। দেখা হলেই হিরু জেলে অনন্তবাবুর নাম করে কুবেরকে পরিহাস করে। কোনোদিন কুবের রাগে, কোনোদিন তার মন খারাপ হয়ে যায়। আজ কতকাল অনন্তবাবু গ্রামে নেই, কলকাতার বাবু তিনি। জেলে পাড়ায় রাত্রে স্কুল খুলবার মতলবে কবে তিনি 2-4 বার কুবেরের বাড়ি যাতায়াত করেছিলেন, এখনো তা মনে করে রাখা কি জন্য? শুধু কুবেরের বাড়িতে না, কি পাগলামি মেজবাবুর এসেছিল কে জানে। জেলে পাড়ার মানুষগুলির সঙ্গে অন্তরঙ্গ হওয়ার জন্য সময় নাই অসময় নাই এসে হাজির হতেন। বাড়ি বাড়ি ঘুরে দেশের নাম করে কি যেন সব বলতেন দুর্বোধ্য কথা। কতদিন নির্জন দ্বীপ প্রহরে কত বাড়ির ভেতর হতে মেজবাবুকে কুবের বের হতে দেখেছে। তার পঙ্গু অসহায় স্ত্রীর নামের সঙ্গেই শুধু মেজবাবুর নামটা হিরু জড়ায় কেন? হিরুকে একদিন কুবের মারবে, বেদম মারবে। বাড়ি বাড়ি ঘুরে সময় কাটায় কুবের, মনটা তার ভালো নেই। জগামাঝির বউ যেন কোকিলার অনুকরণ করে হাঁটতে শিখেছে। ভিজা কাপড়ে পথ চলতে চলতে চমকে উঠে পিছনে কুবেরকে দেখে তার চোখে সন্দেহ ঘনিয়ে আসার আগে কুবেরের তো অন্যমনস্কতা ঘটে না। অপ্রতিভ হতে হয় কুবেরকে। নকুলের বাড়ির সামনে কুল গাছটার তলে একদিন কপিলার পায়ে কাঁটা বেঁধেছিল। মিছে কথা, কাঁটা বেঁধে নেই। বলে কুবেরকে জড়িয়ে ধরবার ছল সেটা কপিলার। কেতুপুরে দুর্গা প্রতিমা দেখে ফিরবার সময় সেদিন কি ছলনাময়ী কপিলা হয়ে উঠেছিল। গোপীকে আনবার নাম করে কুবের একদিন ভোর ভোর গ্রাম ছেড়ে বের হয়ে পড়ল। শ্যামাদেশের বাড়ি আকুটাকুর গ্রামে। হাঁটা পথে 12-13 মাইল। ক্ষেতের আল দিয়ে এঁকে বেঁকে চলতে কতবার যে কুবের ভাবলো ফিরে আসে। আকুটাকুরে পৌঁছে একটা পুকুরে মুখ হাত ধুতে নেমে কতবার সেই যে পুকুর ঘাট থেকে সোজা আমিন বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করা স্থির করে ফেললো তার হিসেব নেই। তবু শেষ পর্যন্ত শ্যামাদাসের বাড়ির দরজাতেই পথ শেষ হলো তার। শ্যামাদাস মাঠে গিয়েছিল, কিন্তু শ্যামাদাসের মা বোন ঘর বাড়ি দূরে আছে। কপিলা এখানে ঘোমটা টানা বউ। কুটুম্বকে শ্যামাদাসের মা খাতির করে বসতে দিল। কুশল ও এদিকে আসবার প্রয়োজন জিজ্ঞাসা করলো। শ্যামাদাসের বাড়িঘর দেখে কুবের মনে মনে পীড়িত হয়ে উঠেছিল। ভালো রকম জবাব দিতে পারল না। চার ভিটায় 4খানা বড় বড় ঘর শ্যামাদাসের, চারদিক লেপা পোছা ঝকঝকে। ঘরের মধ্যে উঠে দিলে কত জিনিস চোখে পড়ে। কাঠের সিন্দুক, বেতের ঝাঁপি, বাসন কোসন, কত কিছু। উঠানের এক পাশে ধানের মড়াই, অপর পাশে গোয়াল ঘর। লক্ষ্মীশ্রী মাখানো সম্পন্ন গৃহস্থের ঘর সংসার। কুবেরের ভাঙা কুটিরের তুলনায় বৈকুণ্ঠ পুরী। বুকের ভিতরে কাঁটাও কুবেরের। এই বৈকুণ্ঠের লক্ষ্যে গিয়ে তার ভাঙা ঘরে 57 কটা দিন কাটিয়ে এসেছিল বলে আজও সে আকাশ কুসুম রচনা করে। ভাবে আজও লক্ষ্মীর মন পড়ে রয়েছে কেতুপুরে, তার সেই নোংরা নিরুটিতে। কি বোকাই কুবের ছিল। কপিলা জিজ্ঞাসা করে, খবর কি মাঝি, কি মনে করে আইলা? ভালামি আছে পোলা পাঞ্জা? দূরে শাড়ি পরেছে কপিলা, চুলের তোলে কপালটার ভিজে গিয়েছে। দেহ যেন উঠলে উঠেছে কপিলা, বর্ষার পর্দার মতো। ভীষণ খুশি মনে হচ্ছে কপিলাকে। নিজের মলিন কাপড় চাদরটির লজ্জায় কুবেরের ছুটে পালাতে
কয়েকটি ছেলে মেয়ে শুধু ঘোরাফেরা করে কুবেরের কাছে, তারপর তারাও চলে যায়। কুবের বসে থাকে একা, বোকা, নোংরা, অপদার্থ কুবের। ময়নাদ্বীপের এনায়েত ও বসিরের কথা কুবেরের মনে পড়ে। মনে পড়ে জ্যোৎস্নালোকে হোসেনের কুটিরের দাওয়ায় বন্দি এনায়েতের ভাত খাওয়া, যার জন্য দ্বীপের অধিবাসীদের কাছে কবার সে মার খেয়েছে তারই এনে দেওয়া ভাত। হোসেনের কল্যাণে কদিন পরে মিলনও তাদের হবে, প্রকাশ্য, সামাজিক, আইনসঙ্গত মিলন। কি আশ্চর্য ভাবনাই এক একটা লোক জন্মায় জগতে। বসে থাকতে থাকতে পথ চলার শ্রান্তিতে ভুল আসে কুকুরের। আধ জাগা আধ ঘুমানো অবস্থায় সে স্বপ্ন দেখতে থাকে, রচনা করে চলে আকাশ কুসুম। সর্বশক্তিমান হোসেনকে সে যেন বলেছে কপিলাকে পেলে সপরিবারে সে ময়নাদ্বীপে গিয়ে বাস করবে। তাই করুন কুবের ভাই, তাই করুন, আইনা দিন কপিলারে। তারপর যেন একদিন কপিলা এসে বলে, থাকবে নাকি মাঝি? কুবের বলে, না, 2 দিন খাইতে যাও, আসতে কেন কও দেখি। কুবের বলে, হাতে জানো মন করে বাইরেছি কপিলা, তা ভাবলাম তবে দেখা যায়। কপিলা মুচকি হেসে বলে, শুভচন্দ্রের হাত নাকি আই? কুবের বিবর্ণ হয়ে বলে, না, হাটে গিয়া ঘুমাইয়া থাকো গা মাঝি, কাল হাট কইরা বাড়ি যাইও বলে কপিলা রান্নাঘরে চলে যায়। কুবের উঠে নেমে যায় উঠানে। লাউ মাচার কাছে গিয়ে সে দাঁড়ায়। লজ্জায় মুখখানাতে তার মাচার উপরকার উপর করা কালো হাঁড়িটার ছায়া পড়ে যেন। কপিলার সঙ্গে সে কেন পেরে উঠবে? পদ্মা নদীর বোকা মাঝি সে। এক হাতে কিনে কপিলা তাকে আর এক হাতে বেঁচে দিয়েছে অনেকদিন আগে। দুপুরবেলা বাড়ি ফিরে কুবেরকে দেখে সেনাদাস খুশি হলো। দুজনে পুকুরে স্নান করে এসে একসঙ্গে খেতে বসল। অতিথি এসেছে বলে কপিলা আজ অনেক রান্না করেছে, কিন্তু খাদ্যে কুবেরের রুচি ছিল না। কুবেরের হঠাৎ আসবার কারণটা শ্যামাদাসও জানতে চাইল। কুবের এবার এক আশ্চর্য মিথ্যা রচনা করে বসল। হোসেন মিয়ার ময়নাদ্বীপে গিয়ে বাস করতে চাইবে এমন যদি কেউ জানা থাকে শ্যামাদাসের, অনেক সুবিধা সেখানে বাস করার। বাড়ি, ঘর, অন্নবস্ত্র, জমি জমা সব এখন বিনামূল্যে পাওয়া যাবে। 10-20 বছর পরে দ্বীপে বসতির বিস্তার হলে তখন নামে মাত্র খাজনা ধার্য হবে জমির। পুরুষানুক্রমে 7 জন্মাবে জমিতে। শ্যামাদাস যদি 10 জনকে এই সুবর্ণ সুযোগের সংবাদ জানায়, আর কেউ ময়নাদ্বীপে যেতে রাজি হলে কুবেরকে যদি খবর দেয়, বড় ভালো হয়। তবে শ্যামাদাস অবাক হয়ে বলল, চা বাগানের ঠিকাদারি নিছে নাকি মাঝি? আইন চা বাগান? কিসের চা বাগান? শ্যামাদাস চলুক না, ময়নাদ্বীপ দেখে আসবে, আজই চলুক। তুমি যাও না কেন ময়নাদ্বীপে? শ্যামাদাস জিজ্ঞাসা করল। কুবের থতমত খেয়ে বলল, জামু, আমিও জামু। আজ এখানে থেকে যাওয়ার জন্য কুবেরকে অনেক অনুরোধ করল শ্যামাদাস, কিন্তু থাকবার উপায় কি আছে কুবেরের? গ্রামে গ্রামে ঘুরে তাকে ময়নাদ্বীপের বার্তা প্রচার করতে হবে। শুভচন্দ্রের হাটের ভিতর দিয়ে আমিনবাড়ির পথ। হাটের শূন্য চালাগুলো খাঁ খাঁ করছিল। পথের ধারে স্থায়ী দোকান ও আড়তগুলি শুধু খোলা আছে। একটা খাবারের দোকানের সামনে নড়বড়ে বেঞ্চটাতে কুবের বসে পড়ল। ভয়ানক শীত করছিল কুবেরের। শরীরটা ছমছম করছিল আর চোখ দুটো করছিল জ্বালা। হুড়মুড় করে জ্বর যে আসছে অনেকক্ষণ আগেই সে টের পেয়েছিল। বেঞ্চিটা রোদে সরিয়ে নিয়ে চাদর মুড়ি দিয়ে সে শুয়ে পড়ল। ক্রমে বিকেল হয়ে আসলো। দোকানের ছায়া কুবেরকে অতিক্রম করে হাতের চালাগুলির মাথায় এসে গেল। কুবের তেমনি ভাবে পড়ে রইল বেঞ্চিটাতে। শেষে ময়রা তাকে ডাকাডাকি আরম্ভ করে দিল। জ্বর আসবার মুখে ভোজ খেয়েছিল। অবস্থা বড় শোচনীয় হয়ে পড়েছে কুবেরের। কপিলার স্বামী শ্যামাদাসের অবস্থা ভালো বলে
গরিব সে, জ্বর গায়ে পথে নেমে এসেছিল। এত জ্বর যে আসবে কুবের তো ভাবতে পারেনি। মাথার মধ্যে যেন কুয়াশা নেমেছে, আর শব্দ হচ্ছে গম গম। কোথায় কি অবস্থা এসে পড়ে আছে তাও মাঝে মাঝে গোলমাল হয়ে যাচ্ছে তার। সমুদ্র তরঙ্গ, দুর্গাপূজার আলো, অন্ধকার একটা ছাঁচের বেড়ার বাইরে সারি সারি ঘুমন্ত মানুষ, বারবার জাল নামানো উঠানো, ঝাঁকে ঝাঁকে সাদা মাছের লাফালাফি, সব একাকার হয়ে যাচ্ছে। মায়েরা মুখের চাদর সরিয়ে দিল। কুবের আরক্ত চোখে তার মুখের দিকে চেয়ে থাকে। বিড়বিড় করে বলে, শ্যামা দাসের খবর দিবা? ঠাকুর ঠাকুরের শ্যামা দাস। সন্ধ্যার পর কুবের আবার ফিরে গেল কপিলার কাছে। তাকে বিছানায় শুইয়ে একটা মোটা কাঁথা তার গায়ে চাপিয়ে দিয়ে কপিলা রাতে গেল। অন্ধকার ঘরে কুবের শুয়ে রইল একা। শেষ রাত্রে ঘাম দিয়ে কুবেরের জ্বর ছেড়ে গেল, সেই সঙ্গে ঘুমও ভেঙে গেল তার। আর ঘুম এলো না। একটা বিশ্রী ভোটকা গন্ধে বড় অস্বস্তি বোধ করতে লাগলো। অল্প অল্প আলো হলে সে উঠে বসলো। ঘরখানা খুবই ছোট। ঘরের অর্ধেক জুড়ে মাটির স্তূপ, আর দরজার কাছে প্রকাণ্ড একটা পাঁঠা বাঁধা। শুয়ে শুয়ে দাড়ি নেড়ে চাবর কাটছে। শরীরটা বড় দুর্বল বোধ হচ্ছিল কুবেরের। ধীরে ধীরে উঠে সে বাইরে গেল। কপিলা উঠানে গোবর লেপছিল। বলল, কি বাসো মাঝি? কুবের ক্ষীণস্বরে বলল, জ্বর নাই, আমি এখন যামু কপিলা। এখনই যাবে কুবের এই ভোরে? নাইবা গেল সে আজ দুর্বল শরীর নিয়ে? একটু সুস্থ হয়ে কাল গেলে হয় না? অন্তত কিছু খেয়ে যাক সে। এখনই দুধ দুইয়ে কপিলা জাল দিবে, একটু দুধ খেয়ে যা। না, কুবের কিছু খাবে না, প্রয়োজন নেই। পাঁঠা ও পাটের সৌরভে তার পেট ভরে গিয়েছে। বিষণ্ণ মুখে কুবের মাথা নাড়ে। পদ্মা নদীর কূল ছেড়ে 10 মাইল তফাতে চলে এসেছে সে। মন কেমন করছে তার। পদ্মার বাতাস গায়ে না লাগলে, কেতুপুরের মেছু গন্ধ না শুঁকলে সে সুস্থ হবে না। কপিলা গোবর লেপা স্থগিত করে বলে, গোসা করছো মাঝি? গোসা করো না, ঘর ভরা মানুষের পাল, ঘর নিয়ে আসে আর তোমার দিমুস অনেক লাইগা। কুবের বলল, হরে কপিলা, বেজাল পারিস না, তোর বেজালে গাও জলে। গাও জলে মাঝি, গাও জলে, জলে। গরু ছাগল ভাবস আমারে তুই, খেলা করস আমার লগে। তোরে চিনা গেলাম কপিলা, তোর নাম কইতে গেলাম তোরে। কপিলা ফিস ফিস করে বলে, মাসি কি শুনবো? যাইবা যাও, কি আর কমু তোমারে। এক কথা কই দি মাঝে, মাথা খাও। দিদি কথাটা কইও, কইও। কপিলা পরের ঘরের বউ, পরের শাসনে কপিলার মুখে রাও নাই। অতীত কই থাকবো, অতীত কি খাইবো, কপিলারে কেডা তা জিগায়। দোষী কইরো মাঝি, সাইপো, কিন্তু এই কথাটা কইও দিদিরে। মাথা খাও মাঝি, কইও। কার লগে কথা কস বউ? ঘরের ভিতর থেকে শাশুড়ি জিজ্ঞাসা করে। কপিলা চাপা সরে বলল, যাওগা মাঝি, কেন আইছিলা তুমি? আমিনবাড়ি হাসপাতাল থেকে গোপীকে সঙ্গে করে জলপথে কুবের গ্রামে ফিরল। তার শীর্ণ চেহারা দেখে মালা বারবার জিজ্ঞাসা করল, কি হয়েছিল তার? ফিরতে এত দেরি হলো কেন? প্রশ্নগুলিকে এড়িয়ে গেল কুবের। অল্প সময়ের মধ্যে হঠাৎ অনেকগুলি বিচিত্র অভিজ্ঞতা হলো। কুবেরকে যেন নতুন মানুষ করে দিয়েছে। নদী ও নদী তীরের একটানা জীবনে তার গত কয়েকটি মাস চিরস্মরণীয়। কোথায় ছিল কপিলা? কোথায় ছিল আশ্বিনের ঝড়? কোথায় ছিল ময়নাদ্বীপ? সব একসঙ্গে ভিড় করে এসেছে তার জীবনে।
প্রিয় দর্শক শ্রোতা, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের এই পর্বটি এখানেই সমাপ্ত করছি। আবার আগামী পর্ব নিয়ে অচিরেই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চলতে থাকুক গল্প গেলা গো গ্রাসে। শুধুই দর্শক শ্রোতা, বিদায় নেবার আগে আপনাদের কাছে একটি আবদার, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।